பண்ண முடியும். বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি মালায়ালাম সার্ভাইভাল থ্রিলার মুভি নিয়ে এসেছি, যেটিকে 2006 সালের একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। মুভিটির প্রতিটি মুহূর্ত টেনশন এবং সাসপেন্সে ভর্তি, যার আইএমডিবিতে রেটিং 8.6। এই মুভিটির বাজেট ছিল মাত্র 20 কোটি, কিন্তু মুভিটি এখনো পর্যন্ত মোট আয় করেছে 235 কোটি টাকা, যা এখনো পর্যন্ত মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সর্বাধিক আয় করা মুভি। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, মুভির শুরুতে একটি হোটেলকে দেখানো হয়, যেখানে একটি ট্রাক ড্রাইভারের নজর পেপারে ছাপা একটি খবরের উপর যায়, যেটি পড়ার পর দোকানের মালিক এবং সে দুজনেই অবাক হয়ে যায়। যার পর ট্রাক ড্রাইভারটি আর বেশি দেরি না করে একটি চার্চের দিকে যেতে শুরু করে এবং আমাদের সামনে একটি ফ্ল্যাশব্যাককে দেখানো হয়, যেখানে গ্রামের মধ্যে একটি বিয়ে হচ্ছিল। সেখানে প্রসাদ নামে একটি ছেলেকে দেখানো হয়, যার দেখা তার ছোটবেলাকার বন্ধু সুভাষের সাথে হয়। সুভাষ তার গ্রামের বন্ধুদের সাথে বিয়েতে এসেছিল, যাদেরকে মঞ্জুমেল বয়েজ বলা হতো, কারণ তাদের গ্রামের নামও সেম ছিল। তারা সকলেই বিয়ের মধ্যে খুবই আনন্দ করে। এরই মাঝে প্রসাদ জানতে পারে তারা ঘোরার জন্য প্ল্যানিং করছিল, তাই প্রসাদ নিজের ফোন নাম্বার তাদেরকে দেয়, কারণ সে একজন গাড়ি চালক ছিল। পরের সিনে আমরা দেখি মঞ্জুমেল বয়েজের সাথে সেই গ্রামের একটি গোষ্ঠীর ঝামেলা বেঁধে যায়, তাই তারা সকলে দড়ি টানার খেলার মাধ্যমে সেটিকে সলভ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মঞ্জুমেল বয়েজ খেলাতে হেরে যায়, যেটি দেখার পর তাদের বন্ধু কুট্টান অবাক হয়ে যায়। এর ঠিক পরের দিন সকালে তারা সকলে মিলে কোদাইকানেল লেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেটি অবস্থিত ছিল ভারতের তামিলনাড়ুতে। প্রথমে তাদের যাওয়ার কথা ছিল গোয়াতে, কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। পরের সিনে আমরা জানতে পারি তাদের বন্ধু সুভাষ যেতে মানা করে দেয়, কারণ তার পারিবারিক অবস্থা একেবারেই খারাপ ছিল। কিন্তু কুট্টান তার পরিবারের সাথে কথা বলে সুভাষকে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। এরপর তারা প্রসাদকেও ফোন করে তাদের সাথে যেতে বলে। অপরদিকে আমরা দেখি সুভাষের মা তার ছেলের যাওয়াতে একেবারেই খুশি ছিলেন না। পরের সিনে আমরা দেখি তারা সকলেই গোদাই ক্যানেলের দিকে বেরিয়ে যায় এবং তাদের গ্রুপের সংখ্যা বেড়ে দাঁড়ায় 12 জন। রাস্তাতে যাওয়ার পথে একটি মেলার মধ্যে তারা থামে কিছু কেনাকাটা করার জন্য, যেখানে তারা কমল হাসানের গুনা মুভির একটি সিডি ক্যাসেট কেনে এবং সারা রাস্তা সেই মুভির গানগুলি শুনতে শুনতে যায়। গোদাই ক্যানেলে পৌঁছানোর পর প্রসাদ ভেতরে যেতে মানা করে দেয়, যার পর মঞ্জুমেল বয়েজ একাই পার্কের ভেতরে প্রবেশ করে। তারা সকলে মিলে খুবই ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করে এবং অবশেষে তারা গুনা কেভের দিকে যায়। কমল হাসানের গুনা মুভি শুটিং এখানেই হয়েছিল, যার পর থেকেই এই গুহাটির নাম দেওয়া হয় গুনা কেভ। কিন্তু তারা যখন ভেতরে ঢুকতে যায় তখন দেখে লোহার গেটটি বন্ধ ছিল, যেটি দেখার পর সুদেশ বলে এর আগে গেটটি খোলাই থাকতো, কারণ সে এর আগেও এখানে এসেছিল। কথাটিকে শোনা মাত্রই তাদের গ্রুপের মধ্যে একজন গেটটিকে টপকিয়ে ওই পারে চলে যায় এবং তাকে দেখা দেখি সকলেই গেট টপকিয়ে গুহার দিকে যেতে শুরু করে। একটি সরু রাস্তাকে অতিক্রম করে তারা গুহার ভেতরে গিয়ে পৌঁছয়। গুহাটি দেখতে অত্যন্ত সুন্দর ছিল এবং তার পাথরের ওপর সেখানে ঘুরতে আসা মানুষেরা নিজের নাম লিখেছিল, যেটি দেখার পর মঞ্জুমেল বয়েজ নিজের গ্রুপের নামও সেখানে লিখে দেয়। গুহাটিকে এক্সপ্লোর করার সময় একটি বাচ্চার খুলি তাদের সামনে আসে, কিন্তু সেটিকে বাচ্চাদের খেলনা ভেবে তারা ইগনোর করে দেয়। অপরদিকে আমরা দেখি সুভাষ গুহাটিকে এক্সপ্লোর করছিল। এক কথায় এই জায়গাটিতে এসে সে খুবই আনন্দে ছিল, কিন্তু চলতে চলতে হঠাৎই সে একটি বড় গর্তের মধ্যে পড়ে যায়। গর্তটি গাছের পাতা পড়ে ঢেকে গিয়েছিল, তাই সুভাষ সেটিকে দেখতে পায়নি। প্রথমে সুভাষের বন্ধুরা ভাবে সুভাষ হয়তো মজা করছে, কারণ সে এর আগেও এখানে ঘুরতে এসেছিল। কিন্তু গর্তের ভেতরে অনেকবার তার নাম ডাকা সত্ত্বেও কোনো সাড়াই তারা পায় না, ফলে তাদের টেনশন বাড়তে থাকে। এরই মাঝে একটি পাথর ভুল করে গর্তের ভেতরে পড়ে যায়, যার আওয়াজ শুনে তারা বুঝতে পারে গর্তটি অত্যন্ত গভীর। তাই তারা আরও একবার সুভাষের নাম ধরে জোরে চিৎকার করে, যার ফলে গর্তের ভেতর থেকে অনেকগুলি বাদুর বেরিয়ে আসে, যেটি দেখার পর তাদের বন্ধু কৃষ্ণা একেবারেই ভেঙে পড়ে, কারণ তার কথাতেই সবাই এখানে এসেছিল। অপরদিকে বাদুরগুলিকে উঠতে সেখানকার গাইড দেখে নেয়, তাই সে সঙ্গে সঙ্গে গুনা কেভের দিকে যায়। গাইডকে দেখে মঞ্জুমেল বয়েজ সাহায্যের জন্য অনুরোধ করতে শুরু করে, কিন্তু গাইড বলে এই গর্তের ভেতর থেকে কেউ কোনোদিন জীবিত ফেরেনি, তাই তাদের বন্ধু আর জীবিত নেই এবং তাদের এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু মঞ্জুমেল বয়েজ হার না মেনে লোকেদের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু সবাই সাহায্য করতে মানা করে দেয়, কারণ তারা সকলেই জানতো সেই গর্তের ভেতর থেকে কেউ কোনোদিনই জীবিত ফেরে না। তাই মঞ্জুমেল বয়েজ ফরেস্ট অফিসারের সাথে দেখা করার জন্য যায়, কিন্তু ফরেস্ট অফিসার অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছিল। আর কোনো রাস্তা না দেখে তারা সেই খাবারের দোকানের মালিকের কাছে যায়, যেখান থেকে তারা প্রথমে জিনিসপত্র কিনেছিল, কিন্তু সেও পুরো ব্যাপারটি শোনার পর মানা করে দেয়, কারণ তার মতে সেখান থেকে বেঁচে ফেরা খুবই মুশকিল। কিন্তু দোকান মালিকের মেয়ে বলে তাদের পুলিশের কাছে যাওয়া উচিত এবং মেয়েটির বারবার বলাতে তার বাবা সাহায্য করতে রাজি হয়, যার পর অনিল তার দুজন বন্ধুকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যায় এবং একজন বন্ধু দোকান মালিককে নিয়ে কেভের দিকে যায়। কিন্তু দোকান মালিক যাওয়ার আগে একটি লেবু লঙ্কা সঙ্গে নিয়ে নেয়, কারণ তার মতে গুহাটি ভুতুড়ে ছিল। দোকানের মালিক যখন সেখানে পৌঁছয় আকাশ জুড়ে মেঘ ছেয়ে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়।
যায়। অপরদিকে থানাতে পৌঁছানোর পর পুলিশও একই রকমের কথা বলতে শুরু করে। তারা বলে সুভাষ এতক্ষণে মারা গেছে, কারণ কথিত আছে সেই গর্তের ভেতরে নরকের দানবেরা রান্না করে, তাই সেটিকে ডেভিলস কিচেনও বলা হয়। অপরদিকে দোকানের মালিকও এই একই কথা মঞ্জুমেল বয়েসকে বলছিল। সে বলে স্বাধীনতার পর থেকে মোট 13 জন এখানে পড়ে মারা গেছে, যাদের মধ্যে একজন ছিল মন্ত্রীর ছেলে, যার লাশকে খোঁজার জন্য 15 লাখ টাকা দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু কেউই তাতে রাজি হয়নি। ঠিক তখনই ফরেস্ট অফিসার সেখানে চলে আসে এবং মঞ্জুমেল বয়েসকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ বৃষ্টির জল গর্তের ভেতরে ভরছিল, যেটি দেখার পর কুট্টেন নিজের শরীর দিয়ে গর্তটিকে ঢাকার চেষ্টা করে, যার পর তাকে দেখা দেখি সবাই সাহায্যের জন্য এগিয়ে আসে। অপরদিকে থানার মধ্যে একজন এসআই অনিলের কথা শুনে তাদের উপরই সন্দেহ করতে শুরু করে, কিন্তু অনিলের রিকোয়েস্ট করাতে সে তার সাথে যেতে রাজি হয়। এক কথায় দেখে মনে হচ্ছিল পুলিশ তার ফর্মালিটি শুধু পূরণ করছিল, এবং যাওয়ার পথে সে তাদেরকে দিয়ে মদও আনায়, যেটি দেখার পর অনিলের চিন্তা বাড়তে থাকে এবং আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ছোটবেলায় মঞ্জুমেল বয়েস একসাথে নদীর মধ্যে ঝাঁপ দেয়, কিন্তু সুভাষ ঝাঁপ দিতে মানা করে দেয়, যার পর বন্ধুদের বারবার বলাতে সে অবশেষে নদীর মধ্যে ঝাঁপ দেয়, যেটি দেখার পর আমরা বুঝতে পারি সুভাষ ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার প্রিয় ছিল না। এরপর কাহিনী প্রেজেন্টে আসে, যেখানে পুলিশটি গর্তটিকে দেখে হেল্প করতে মানা করে দেয়, কিন্তু মঞ্জুমেল বয়েস হার না মেনে জোরে জোরে সুভাষের নাম ধরে ডাকতে শুরু করে এবং তাদের আওয়াজ সুভাষ পর্যন্ত পৌঁছয়। সুভাষের অবস্থা খুবই খারাপ ছিল, সে একটি ছোট পাথরের ওপর আহত অবস্থায় পড়েছিল। আওয়াজটি শোনার পর সুভাষ তার সমস্ত শক্তি দিয়ে জোরে একটি চিৎকার করে, যেটি ওপরের লোকেরা শুনে নেয় এবং তারা বুঝে যায় সুভাষ এখনো জীবিত আছে। মঞ্জুমেল বয়েসের আনন্দের কোনো ঠিকানা থাকে না, তাই তারা সঙ্গে সঙ্গে রেস্কিউ টিমকে সেখানে ডাকে, কিন্তু আবারও আমরা পুলিশের মধ্যে গাফিলতি লক্ষ্য করি, কারণ তাদের মতে গর্তটি কতটা নিচু তা জানা নেই এবং তার মাঝে অনেকগুলি বাঁকও আছে, যার ফলে সেখানে পৌঁছানো অসম্ভব। তাই একজন পুলিশম্যান নিচে যেতে মানা করে দেয়। রেস্কিউ টিমের চিন্তা ক্রমশ বাড়ছিল। তখন আবার একটি ফ্ল্যাশব্যাক আমাদেরকে দেখানো হয়, যেখানে ছোট একটি বাচ্চা নদীর মধ্যে পাথরের মাঝখানে ফেসে গিয়েছিল। তখন কুট্টেন গিয়ে তাকে বাঁচায়। এরপর কাহিনী প্রেজেন্টে আসে, যেখানে কুট্টেন রেস্কিউ টিমকে বলে সে নিচে যাবে, কিন্তু তার কোনো আগের অভিজ্ঞতা না থাকায় রেস্কিউ টিম মানা করে দেয়, কিন্তু কুট্টেন নাছোড়বান্দা হয়ে দাঁড়ায়, ফলে তার আত্মবিশ্বাস দেখে তারা রাজি হয়ে যায়। এরপর কুট্টেনকে নিচে গিয়ে সুভাষকে কিভাবে আনতে হবে তা শেখানো হয়, যার পর কুট্টেন গর্তের ভেতরে যেতে শুরু করে। গর্তটি ছিল কালো অন্ধকারচ্ছন্ন এবং কুট্টেন একটি পাথরের মাঝখানে ফেসেও যায়। তারা যতটা কল্পনা করেছিল গর্তটি তার থেকেও বেশি ভয়ানক ছিল। এক কথায় কুট্টেন ছাড়া অন্য কোনো লোক সেখানে থাকলে সেখানেই ধৈর্য হারিয়ে ফেলতো। এরপর আমরা দেখি 400 ফিট নিচে যাওয়ার পর দড়ি ফুরিয়ে যায়, যার মানে ছিল গর্তটি আরো গভীর ছিল, যার পর কুট্টেন উপরে আরো দড়ি অ্যাড করতে বলে, কিন্তু রেস্কিউ টিম মানা করে দেয়, যার পর কুট্টেন ভয় দেখায় সে দড়িটিকে ছিঁড়ে নিচে যাবে, ফলে রেস্কিউ টিম অতিরিক্ত দড়ি অ্যাড করে দেয়। অনেক কঠিন রাস্তা পার করার পর কুট্টেন সুভাষের কাছে গিয়ে পৌঁছয়। সুভাষের অবস্থা খুবই খারাপ ছিল, সেটি সে উপরে সকলকে জানায়, যেটি শোনার পর সকলে আনন্দে লাফিয়ে ওঠে, কারণ কেউই ভাবতে পারেনি সুভাষ এতক্ষণ জীবিত ছিল। এরপর কুট্টেন সুভাষকে বেঁধে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওজন অত্যন্ত বেশি হওয়ায় রেস্কিউ টিমের হাত থেকে দড়ি ছুটতে শুরু করে। তখন মঞ্জুমেল বয়েস দড়িটিকে ধরে টান দেয়, যার ফলে তারা দুজনেই সেফলি উপরে উঠে আসে, যেটি দেখার পর সকলেই খুশিতে মেতে ওঠে। এরপর আমরা দেখি একটি বৃদ্ধ মহিলা এসে সুভাষের পা ছয়, কারণ তার মতে যে এই গর্তের ভেতর থেকে ফিরে আসে সে ভগবানের থেকে কিছু কম নয়। এরপর সুভাষকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে মিডিয়া কুট্টেনের ইন্টারভিউ নিতে চায়, কিন্তু কুট্টেন নিজের ফ্রেন্ডকে বাঁচানোকে বেশি প্রায়োরিটি দেয়, যার থেকে আমরা বুঝতে পারি কুট্টেন কতটা উঁচু মনের মানুষ। হসপিটালে চিকিৎসা হওয়ার পর সুভাষ অনেকটাই ঠিক হয়ে ওঠে, কিন্তু সুভাষের মা কুট্টেনকেই গালমন্দ করতে শুরু করে, কারণ তার কথাতেই সে সুভাষকে যেতে দিয়েছিল এবং সে জানতো না আসলে সুভাষের সাথে কি হয়েছিল, আর কুট্টেনই তাকে বাঁচিয়েছিল। তার মাকে শুধু বলা হয়েছিল সুভাষ পড়ে গিয়েছিল। এরপর কাহিনী আবার মুভির প্রথম সিনে আসে, যেখানে ড্রাইভারটি আসলে পেপারের মাধ্যমে কুট্টেন আর সুভাষের ঘটনাটি সম্বন্ধে জানতে পেরেছিল, তাই সে গ্রামের দিকে ছুটে যায়, কারণ গ্রামের মধ্যে এই ব্যাপারে কেউই জানতো না। সে প্রথমে গিয়ে সুভাষের মাকে সবকিছু খুলে বলে, যার পর সুভাষের মা কুট্টেনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চায়, যেটি দেখার পর আমরা বুঝতে পারি প্রথমেই কাউকে জাজ করা উচিত নয়, কারণ কুট্টেনের মতন বন্ধু যদি না থাকতো সুভাষ আজ বেঁচে ফিরতো না। কুট্টেন চাইলে অনায়াসে হিরো হতে পারত, কিন্তু সে নিজের ফ্রেন্ডকে বেশি প্রায়োরিটি দিয়েছিল। পরের সিনে আমরা দেখি গুনা কেভের গর্তটিকে বন্ধ করে দেওয়া হয়, যাতে এই গর্তের শিকার আর কেউ হতে না পারে। মুভির এন্ডিং এ সিজু বা কুট্টেনকে পুরস্কার দেওয়া হয়, একই সাথে মঞ্জুমেল বয়েসের অরিজিনাল ছবিগুলোকেও দেখানো হয় এবং এই অসাধারণ মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটির কাহিনী আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, কারণ চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের সাপোর্ট খুবই জরুরি। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার।